ক্যান্সার, যে শব্দটা শুনলে আপনি আমরা সকলেই আঁতকে উঠি। কারণ এখন প্রতিটা বাড়িতেই প্রায় একটা করে ক্যান্সারের রোগী কিন্তু দেখা যায়। তবে এই ক্যান্সার নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে পরীক্ষা নিরীক্ষা, বিভিন্ন পর্যবেক্ষণ, কিন্তু এখনও পর্যন্ত অর্থাৎ আজকে পর্যন্ত এখনও কিন্তু এর কোনো সঠিক সমাধান বেরিয়ে আসেনি। আর এই ক্যান্সার নিয়েই আজকে আমাদের বিশেষ আলোচনা। আর আজ বিজয়িনীতে আমরা পেয়ে গেছি এমন একজন বিজয়িনী, যে এই ক্যান্সার নিয়ে তার পর্যবেক্ষণ এবং ক্যান্সার নিয়ে দেশের মাটি ছেড়ে বিদেশের মাটিতে সে পর্যবেক্ষণ করতে চাইছে। নমস্কার, তোমাকে ট্রাইব টিভি বাংলায় অনেক অনেক স্বাগত। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে রয়েছে শ্রেয়াশ্রী, এবং ওর থেকে ওর পরিচয়টা একবার জেনে নেব। আমি শ্রেয়াশ্রী মহান্তা। আমি এতদিন অবধি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সে আমার ইন্টিগ্রেটেড ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স কমপ্লিট করেছি এই বছর। আর এখন আমি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে আমার পিএইচডি স্টাডিজের জন্য যাচ্ছি এই আগস্টে। আমরা জানি তুমি উত্তর দিনাজপুরের মেয়ে। ছোটবেলা থেকে কি এখানেই থাকা, বা স্কুলিং কোথায়? ছোটবেলা থেকে আমার এখানে স্কুল কলেজ কিভাবে আমি কাটলো? ছোটবেলায় আগে সারদা বিদ্যা মন্দিরে সারদা শিশুদিতে পড়তাম। তারপরে আমি রায়গঞ্জ মোহনবাটির পার্বতী দেবী বালিকা বিদ্যালয়ে আমার 5 to 10 আমি ওখানেই করেছি। করার পর আমি রায়গঞ্জ কর্নেশন হাই স্কুলে আমার 11-12টা কমপ্লিট করেছি। করার পর মানে আমার ইচ্ছে ছিল ছোটোবেলা থেকে হয় ডাক্তার বা মানে ইঞ্জিনিয়ার, যেটা প্রত্যেকটা ফ্যামিলির মানে হয় ওয়েস্ট বেঙ্গল হোক বা ইন্ডিয়ার হোক, প্রত্যেকটা ফ্যামিলির একটাই থাকে যে হ্যাঁ ছেলে মেয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে। আমারও ছিল। বাট তারপরে মানে আমি অনুপ্রেরণাটা পাই যে হ্যাঁ রিসার্চ করা যেতে পারে, রিসার্চও মানে একটা ভালো ফিল্ড, সেটা আমাকে আমার মানে টিচাররা আমাকে বুঝিয়েছিল। তো তার মধ্যে আমি মানে নাম না নিয়ে পারবো না, আমার ম্যাথ টিচার ছিলেন সৌরভ স্যার। তো উনি আমাকে বলেছিলেন যে মানে কলকাতাতে এশিয়ার সবচেয়ে ওল্ডেস্ট রিসার্চ ইনস্টিটিউট যেখানে আমি পড়েছি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। তো সেখানে আমি এন্ট্রান্স এক্সাম দিয়ে ইন্টারভিউ কোয়ালিফাই করার পর তারপরে আমি ওখানে ইন্টিগ্রেটেড ব্যাচেলার্স মাস্টার্স করি। সেখান থেকেই আমার আরও মানে সেই চাহিদাটা হয় বা অনুপ্রেরণা হয় যে হ্যাঁ রিসার্চ করতে হবে। সেখানকার প্রফেসররা, আমার মাস্টার থিসিস গাইড আমাকে প্রচুর হেল্প করেছেন যে হ্যাঁ এইভাবে এগিয়ে যাও, এইভাবে এগোলে তুমি আরও ভালো করতে পারবে, মানুষের কল্যাণ করতে পারবে। তো আমি আমার লাইক ছোটোবেলা থেকে 12 অবধি এখানেই কাটিয়েছি। তারপরে 5 বছর কলকাতায়, আর এখন আমি বাইরে যাচ্ছি। একদমই। তোমার এই সাফল্যে পরিবার কতটা খুশি এখনো পর্যন্ত, যে যে সাফল্য অর্জন করেছো তুমি? প্রচণ্ড। মানে ছোটোবেলা থেকে আমি যেগুলো স্কলারশিপ পেয়েছি বা ধরো যে এন্ট্রান্স এক্সামগুলো ক্লিয়ার করেছি, বাড়ির লোক প্রচণ্ডই খুশি। শুধু বলবো না, আমার বাবা মা, আমার মাসি মেসো, মামা মামি, দিদা দাদু সবাই প্রচণ্ড খুশি। এখন আমি বাইরে যাচ্ছি, এটা নিয়েও সবাই প্রচণ্ড প্রাউড ফিল করছে। মানে এরকম একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে আমরা করতে পেরেছি, এবং আমার মতো আরও যারা আছে তারাও হয়তো করতে পারবে। তোমার মাথায় এই বিষয়টা কেন এলো যে এই বিষয়টিকে নিয়েই পড়াশুনো করা বা পর্যবেক্ষণ করা যাবে? যেমনটা তুমি বললে যে প্রত্যেকটা বাড়িতে একটা একটা করে কেস থাকে ক্যান্সারে। তো ছোটোবেলাতেও যখন আমি মানে টিভি দেখতাম, যখন খুবই ছোট ছিলাম, তখন আমি দেখেছি প্রচুর খেলোয়াড়, অ্যাক্ট্রেস, ইভেন আমার হয়তো কিছু রিলেটিভ বা খুব খুব কাছের লোক, তাদেরও ক্যান্সার হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে আর বাঁচানো যায়নি। তো এর পেছনে কারণটা কি, কেন এই ক্যান্সার এত হচ্ছে প্রত্যেকটা বাড়িতে, সেটাকেই মানে আমরা কি পারি না? সব কিছু তো মানুষ মানে ফাইট করে, সব কিছুর একটা পরীক্ষা নিরীক্ষা করে কিছু একটা বের করে। যেমন অ্যালঝেইমার ডিজিজ আছে, পার্কিনসন্স আছে, যেই রোগী হোক না কেন সব কিছুর একটা মানে ওষুধ আছে বা কিছু ট্রিটমেন্ট স্ট্র্যাটেজিস আছে। বাট ক্যান্সারের এখনও পর্যন্ত কিন্তু কিছু বেরোয়নি। তো তার জন্যই আমি ভাবলাম যে কেন আমি তাহলে করি সেই রিসার্চটা, যে কেন ক্যান্সারটা হচ্ছে, কিভাবে আমরা সেটাকে মানে উপশম করতে পারবো। তো তার জন্যই আমি আমার এই ইন্টিগ্রেটেড ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্সে বায়োলজি মেজর নিয়ে পড়েছি। পড়ার পর সেখানে আমি ইন্টার্নশিপস করেছি। আমার মাস্টার থিসিসও ছিল ট্রিটমেন্ট স্ট্র্যাটেজির ওপর, ব্রেস্ট ক্যান্সার। এখন আমি যে পিএইচডি করতে যাচ্ছি সেখানেও আমি ক্লিনিক্যাল স্টাডিজে আমার এই স্টাডিজ চালাবো, এটাই ফাইন্ড আউট করার জন্য যে কেন ক্যান্সার হচ্ছে, তার কারণটা কী, অ্যান্ড তার সাথে সাথে মানে কিভাবে এটাকে সারানো যেতে পারে উইথ লো কস্ট অবভিয়াসলি। একদমই। আর তুমি বলে তুমি এর আগেও গিয়েছো বিদেশের মাটিতে, হ্যাঁ। সেটার অভিজ্ঞতাটা ঠিক কী ছিল? সেখানে তুমি কোন কোন বিষয়ে তোমার মেইনলি ফোকাস ছিল? হ্যাঁ, এর আগে আমি 2023 আর 2024 দু বছরই আমি একবার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সিনসিনাটি চিলড্রেন্স হসপিটাল, যেটা ইউএসএ নাম্বার 1 চিলড্রেন্স হসপিটাল, সেখানে আমি গিয়েছি। সেখানে গিয়ে আমি বাচ্চাদেরই ব্রেন ক্যান্সার, যেটাকে বলে ডিফিউজ ইন্টেন্সিভ পন্টাইন গ্লিওমা, যেটাকে শর্টে বলে ডিআইপিজি, তো সেটার ওপর আমি কাজ করেছি এবং সেটার
এখনো পর্যন্ত কোনো ট্রিটমেন্ট কিন্তু বেরোয়নি। প্রচুর রিসার্চার পুরো পৃথিবী জুড়ে, ইভেন ইন্ডিয়াতেও প্রচুর রিসার্চার মানে ওটাকে নিয়ে কাজ করার চেষ্টা করছে, কেন হচ্ছে, তার কী ড্রাগ বের করা যেতে পারে সেটা নিয়ে কাজ করছে। তো আমিও সেটা নিয়েই কাজ করেছিলাম। তো সেখানে আমি ড্রাগের রিপারপাসিং করেছিলাম। ধরো কোনো একটা ড্রাগ যেটা হয়তো আমরা একটা সামান্য ইনফেকশনের জন্য, স্কিন ইনফেকশনের জন্য ইউজ করছি, সেটা দিয়ে কি আমরা এটা করতে পারি, মানে অলরেডি অ্যাভেলেবেল ড্রাগ সেটা কি কোনোভাবেই ক্যান্সারকে সারাতে পারে? তো আমি তার জন্য ড্রাগ স্ক্রিনিং করেছিলাম, 788টা ড্রাগ স্ক্রিনিং করেছিলাম ডিআইপিজির এগেনস্টে, ডিআইপিজি সেল লাইনের এগেনস্টে করে আমি টপ 10টা ড্রাগ পেয়েছিলাম। সেটা নিয়ে সেই ল্যাব এখনও কাজ করছে। আমার ওটা খুবই শর্ট টাইম ছিল, ইউএসএতে একটা ইন্টার্নশিপ ছিল। তো সেই ল্যাব এখনও কাজ করছে। এখন ওরা মাইস মডেলে কাজ করছে, পেশেন্ট স্যাম্পেলে কাজ করছে, করে হয়তো একদিন আমরা পেতে পারি কোনো একটা ড্রাগ। আর তার পরের বছর আমি জার্মানিতে এগেইন একটা ফুললি ফান্ডেড স্কলারশিপ দিয়ে ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট অ্যান্ড সেখানকার টেকনিশিয়া ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি আছে, সেখানে কোলাবোরেশনে কাজ করেছিলাম। সেইটা আমার ছিল হচ্ছে মেলানোমা ইন দ্য সেন্স স্কিন ক্যান্সার। স্কিন ক্যান্সারও তুমি দেখবে বিদেশে প্রচুর মানুষের স্কিন ক্যান্সার হয়, ইন্ডিয়া হয় না, কারণ ইন্ডিয়াতে আমাদের যে এখানে ইউভি রেজগুলো আছে সেটা অতটা মানে আসছে না। বাট বিদেশের বাড়িতে যাদের মেলানোমাটা কম শরীরে, মানে মেলানোমা একটা পিগমেন্ট যেটা আমাদের স্কিনের মধ্যে থাকে, সেটা অনেক কম, তার জন্য তারা তাদের গায়ের বর্ণটা একটু মানে কি বলবো উজ্জ্বল হয়। তো তাদের প্রচুর এই স্কিন ক্যান্সার হয়। তো আমি যখন জার্মানি গিয়েছিলাম সেখানে গিয়ে আমি স্কিন ক্যান্সারে কাজ করেছি। স্কিন ক্যান্সারেরও কীভাবে ট্রিটমেন্ট আমরা খুঁজতে পারি, ডিফারেন্ট স্কিন ক্যান্সার হয়, মানে অনেক রকমের হয়, কিছুটা স্টেজ 1-এর স্কিন ক্যান্সার সেল, কিছু লাস্ট স্টেজের স্কিন ক্যান্সার সেল। তো 3টে সেল নিয়ে আমি কাজ করেছি, 3 রকমের সেল নিয়ে কাজ করে সেখানে আমি ফাইন্ড আউট করার চেষ্টা করেছি যে কিভাবে এটাকে উপশম করা যেতে পারে। একদমই, তুমি যেমনটা বললে যে এখানে মানে ভারতে খুব কমই দেখা যায়, তবুও আমি জানতে চাইবো যে প্রথমে যদি কারোর হয় কিভাবে বুঝতে পারবে সে? ইন্ডিয়াতে কম হয় স্কিন ক্যান্সার, বাট হ্যাঁ। ইন্ডিয়ায় কিন্তু প্রচুর ব্রেস্ট ক্যান্সার দেখা যায়। একদমই, একদমই। মানে মোস্ট অফ দ্য যারা মানে মহিলা তাদের যদি আমরা শুনি একদমই, ক্যান্সার একদমই। হয়েছে, মোস্টলি কিন্তু ব্রেস্ট ক্যান্সার হয়। একদমই। ইভেন আমার ফ্যামিলি তো এরকম আমি পেয়েছি যাদের ব্রেস্ট ক্যান্সার হয়েছে, শেষে গিয়ে লাস্ট স্টেজে গিয়ে মারা গেছে। তো এটা মানে বুঝবো কিভাবে, সেটা সত্যি একটা কঠিন, একটা সব ক্যান্সারের উপসর্গ তো সমান হয় না, সমান নিশ্চয়ই। হয় না অবভিয়াসলি। আমার যদি ব্রেস্ট ক্যান্সার হয় তো আমি ব্রেস্টে আমি লাম্প দেখতে পাবো ফার্স্ট, একটা লাম্প হবে যেটা তুমি যদি সেখানে স্পর্শ করো তুমি ওটাকে দেখবে যে ঘড়ি কাটার মতো ঘুরছে, তখন তুমি বুঝতে পারবে লাম্প হয়েছে। তো তখন তোমাকে বায়োপসি করাতে হবে। প্লাস যেগুলো আমরা কমন কিছু সিমটমস পাই, লাইক ফিভার হলো, প্রচুর ফিভার, আনএক্সপেক্টেড ফিভার, মানে কোনো টাইম নেই আমার ফিভার হয়ে যাচ্ছে, ওয়েট লস, ফ্যাটিক, তারপরে নার্ভাসনেস, এগুলো কিছু কিছু সিমটম। অবশ্যই এগুলো ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হতে পারে, ব্রেস্ট ক্যান্সার হলে ব্রেস্টে লাম্প পাবে। যদি কারো লাংস ক্যান্সার হয় তখন তার ব্লাড বেরোবে, কাফ হবে, সর্দি সবসময় লেগেই থাকবে। কারো লিভার ক্যান্সার হলে অন্য রকম, সে খেতে পারবে না, তার ভমিটিং হবে, তারপরে তার মানে মানে প্রচুর রকমের প্রবলেম হবে, খাওয়া দাওয়াতে প্রবলেম হবে। তো ডিফারেন্ট ক্যান্সারের ডিফারেন্ট উপসর্গ, মানে ডিফারেন্ট সিমটমস মানে বলতে পারো। এটা একদম প্রথম স্টেজেই ধরা পড়বে এই সমস্ত না। উপসর্গগুলো। মোস্ট অফ দ্য ক্যান্সার কিন্তু প্রথম স্টেজে ধরা পড়ে না। মানুষ ভাবে যে এমনি হয়েছে, জ্বর হয়েছে, প্যারাসিটামল খাই, একটা অ্যান্টিবায়োটিক খাই, ডাক্তারের কাছে যাই, কিন্তু তারপরে সেটা যখন বাড়তে থাকে, যখন সেকেন্ড স্টেজ লাস্ট স্টেজে গিয়ে পৌঁছয়, তখন বুঝতে পারে যে হ্যাঁ এটা ক্যান্সার। কারণ ক্যান্সারে কিছু টেস্ট হয়, যেমন তুমি ধরো ব্রেস্ট ক্যান্সারে ম্যামোগ্রাম টেস্ট হয়, ম্যামোগ্রাম করার পর সে বুঝতে পারবে। বায়োপসি করতে হয়, বায়োপসি সবাই করতে চায় না, কারণ সেই জায়গাটা যদি আমি মানে ক্যান্সার সেল আছে, ঠিক আছে, ভাবো আমার এখানে মুখে কোথাও ক্যান্সার হয়েছে, আমি সেই জায়গাটা থেকে আমি ফ্লুইড বের করছি, তো সেটা স্প্রেড করছে না। ক্যান্সারের মেন কারণই ক্যান্সার সেল তাড়াতাড়ি স্প্রেড করে যায়, নর্মাল সেলের থেকেও তাড়াতাড়ি স্প্রেড করে। তো তাহলে বায়োপসি ছাড়া অন্য কোনো option বায়োপসি নেই? ছাড়া কারো যদি আমি বললাম যে ম্যামোগ্রাম হয়, তারপরে সেই জায়গায় ফ্লুইডটা বের করে তার টেস্ট হয় যে সেখানে ক্যান্সার সেল আছে কিনা, মেনলি ক্যান্সারের এগুলো টেস্টই হয়। তো সেকেন্ড থার্ড স্টেজে মোস্ট অফ দ্য ক্যান্সার ধরা পড়ে, তখন স্টার্ট হয় সেই ফাইটটা। তো তুমি যেমনটা বললে ব্রেস্ট ক্যান্সার একদমই ভারতে প্রচুর দেখা গেছে, যেমন রিসেন্টলি বলিউড স্টার হিনা খান তার হ্যাঁ। হয়েছে, এবং আরও একজন টলিউডের ওয়েন্ডিলা, সেও ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। এবং সাধারণ মানুষের তো হচ্ছেই, তার মানে যারা খুব মেনটেন করে থাকে শুধু তাদের হবে না এরকম কোনো ব্যাপার নেই, একদমই না। ক্যান্সার লোক দেখে বা ওরকমভাবে আসে না। এটা ঠিক যে নিজেকে সবসময় মেনটেন রাখতে হবে, তুমি সেই মানে নিজেকে মেনটেন রেখে
নিজেকে মেনটেন রেখে মানে তুমি নিজেকে ঠিক রেখে তুমি ক্যান্সারের যে সিমটমসটা সেটাকে মানে তুমি ক্যান্সার হওয়ার চান্সটাকে কমাতে পারো। বাট ক্যান্সার সত্যি একটা ছোটো জিনিস না, অনেকটা বড় জিনিস। সেখানে জেনেটিক চেঞ্জেস থাকে, মিউটেশন হয়, কারো কারো বাড়িতে হয়তো বাবা মা বা তার ঠাকুরদা ঠাকুমার আছে, সেখান থেকে সেটা বংশ পরম্পরায় সেই জিনটা মানে কি বলবো। একদমই এই বিষয় নিয়ে আমাদের heritable আলোচনা চলতেই থাকবে। তার আগে নিয়ে নেবে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। শেয়াজি, তুমি যেমনটা বলছিলে যে বংশের কারোর থেকে আসতে পারে কিনা এই ক্যান্সার, এই রোগটা, এই বিষয়টা যদি একটু দর্শকদের জন্য তুলে হ্যাঁ, ধরো। শিওর। সো মানে বংশ পরম্পরায় কিভাবে হচ্ছে, আমাদের শরীরে তো অনেক রকমের জিন থাকে, রাইট? যেমন ব্রেস্ট ক্যান্সার একটা স্পেসিফিক জিন যেটাকে বলে BRCA1 BRCA2। আচ্ছা, এই দুটোতে কি হয়, যদি মিউটেশন হয়, মিউটেশন মানে সেই জিনের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা ধরো আমার ঠাকুমা বা ঠাকুরদা বা তার বাবা তার মায়ের ছিল, সেখান থেকে ওটা বংশ পরম্পরায় বিস্তারিত হয়, সেই জিনটা আমাদের মধ্যেও থেকে যায়। কারো ক্ষেত্রে সেটা থাকে অ্যাক্টিভ স্টেজে, কারো ক্ষেত্রে থাকে ল্যাটেন্ট স্টেজে। যদি কোনো কারণে আমার মধ্যে সেটা অ্যাক্টিভ স্টেজে চলে আসে, তখন আমার অবভিয়াসলি, আমি না চাইলেও, আমি যদি প্রতিদিন এক্সারসাইজ করি, মেনটেন থাকি, বাইরের খাবার না খাই, পুরো বাড়ির খাবার খাই, তাও আমার ক্যান্সার হবে। বাট কারোর মধ্যে যদি সেটা ল্যাটেন্ট থাকে, মানে সেটা সুপ্ত জিনটা, তখন সেটা হওয়ার সম্ভাবনাটা অনেক কম। তাহলে এটা কোন বয়সের ক্ষেত্রে হতে পারে? এটা ডিফারেন্ট, মানে যদি অনেকের এরকম হয় যে যেই জিনটা, সেই জিনটা ধরো ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী, তো একটা নর্মাল মিড এজে গিয়ে সেটা হবে আফটার 30 বা তার আগেও হতে পারে, কিন্তু সেই লক্ষণগুলো সে আগে থেকে কিন্তু বুঝতে পারবে। আর যদি এমন কোনো জিন থাকে, যেটা ধরো আমি যেটা বললাম, যেটা নিয়ে আমি কাজ করেছি, যে বাচ্চাদের ব্রেন ক্যান্সার, চিলড্রেন ব্রেন ক্যান্সার, তখন ওটা খুবই মানে আফটার বার্থই সেটা দেখা যাবে। তো ডিফারেন্ট জিন রেগুলেট করবে যে আমার তাহলে সেটা ক্যান্সারটা অ্যাক্টিভ ভাবে থাকে। হ্যাঁ, অ্যাক্টিভ ভাবে যদি থাকে, হ্যাঁ। আফটার বার্থ হয়তো তার জিনটা অ্যাক্টিভ, এবং সেই জিনটা বাচ্চাদের ব্রেন ক্যান্সার হতে সাহায্য করে, তখন সেটা বাচ্চা বয়সী হবে তাহলে ক্যান্সার। সেক্ষেত্রে কোনো সেক্ষেত্রে তখন ওই ট্রিটমেন্ট, এবার ট্রিটমেন্টের তো প্রচুর খরচ। যদি আমরা বাইরের দেশে যাই, সেখানে ডিফারেন্ট স্ট্র্যাটেজিস মানে করে সেটাকে মানে ক্যান্সারগুলোকে ঠিক করা হয়। কিছু আছে পার্সোনালাইজড ক্যান্সার ট্রিটমেন্ট, কিছু আছে প্রিসিশন মেডিসিন দিয়ে হয়। তো সেগুলো প্রচুর খরচ সাপেক্ষ। তো অ্যাব্রড মানে ইউএস, জার্মানি, সেখানেই এগুলো ট্রিটমেন্ট বেশি হয়। ইন্ডিয়াতে এটা মানে খুবই কম। ইন্ডিয়াতে কেমোথেরাপির যে ব্যাপারটা, কেমোথেরাপি, এই বিষয়টা নিয়ে যদি একটু বলো। হ্যাঁ। এটা কোন স্টেজে গিয়ে শেষ করা যায় বা কিছু? এবার দেখো, কেমোথেরাপি মানেটা কি? কেমোথেরাপি মানে হচ্ছে তুমি ক্যান্সার হয়েছে, বিভিন্ন রকম ড্রাগ দিয়ে সেটাকে তুমি কমানোর চেষ্টা করছো। হয় ক্যান্সারের গ্রোথ কমাচ্ছ, নয় ক্যান্সারের সেলের মাইগ্রেশন কমাচ্ছ। এবার তার সাথে তুমি যখন এই ড্রাগগুলো দেবে, তার প্রচুর সাইড এফেক্ট থাকবে। সেই সাইড এফেক্ট কমানোর জন্য তুমি আবার ড্রাগ দেবে। তো এই যে পুরো ব্যাপারটা মানে একসাথে, যেটা হ্যাঁ, জানতে চাইবো, ওই যে তুমি ড্রাগের কথা বললে, এক্ষেত্রে আমরা অনেকে দেখেছি কেমোথেরাপির টাইমে চুল পড়ে যাওয়া, আরো বিভিন্ন রকম অনেক সমস্যা রকম দেখা। কিছু হয়। সেক্ষেত্রে কি বলবে? হ্যাঁ, এই চুল কেন পড়ছে? কারণ ড্রাগের হাই ডোজের জন্য একসাথে ধরো 40-50টা ড্রাগ চ্যানেল দিয়ে চলছে, পাইপ দিয়ে চলছে। তুমি যদি দেখো কাউকে কেমোথেরাপি চলছে, এইভাবেই চলে। তো কেমোথেরাপির একটাই মেন প্রবলেম, ড্রাগের রেজিস্ট্যান্স। মানে ক্যান্সার সেল এতটাই বাজে সেল, মানে একটা ড্রাগ দিচ্ছি, সেই ড্রাগটা কিভাবে কাজ করছে সেটাও মানে গ্র্যাপস করে নিচ্ছে, করে নেওয়ার পর তার এগেনস্টে সে কাজ করছে। তো ড্রাগের রেজিস্ট্যান্স হয়ে যায় অনেক সময়। তাই তুমি দেখবে কেমোথেরাপি নেওয়ার পরও হয়তো তার ক্যান্সার উপশম হয়নি, কমে যায়নি, কারণ তার রেজিস্ট্যান্স হচ্ছে, ড্রাগ রেজিস্ট্যান্স হচ্ছে। তো আমার বডিতে হয়তো একটা ড্রাগ আমি যদি দিই, সেটা হয়তো কাজ করবে, বাট তোমার বডিতে সেটা নাও কাজ করতে পারে। তো প্রত্যেকের ইন্ডিভিজুয়াল সেলের ওপর, ইন্ডিভিজুয়াল নেচারের ওপর কিছু ড্রাগের মানে কাজ নির্ভর করে। তো কেমোথেরাপিতে এই যে সাইড এফেক্টগুলো হয় ডিফারেন্ট। আমরা ধরো একটা নর্মাল কোভিডের সময় যে ওষুধগুলো ডাক্তাররা বলতো খেতে, সেটা খেয়েও অনেকের হার্টের প্রবলেম হয়ে গেছে। তো হ্যাঁ। প্রত্যেকটা ড্রাগের একটা করে সাইড এফেক্ট আছে, তার জন্যই চুল উঠে যাচ্ছে, কারো আইব্রো উঠে যায়, কেউ রোগা হয়ে যায়, ওয়েট লস হয়, তো সেই ড্রাগের কারণ। আচ্ছা, তোমার মতে এই ক্যান্সার চিকিৎসার সব থেকে বড় চ্যালেঞ্জটা কি? যেটা আমি বললাম যে আর্লি স্টেজে ধরা পড়ে না ক্যান্সার, সেকেন্ডলি ড্রাগ রেজিস্ট্যান্স, এটা তুমি বলতে পারো, প্লাস লাস্ট যেটা মোস্টলি ইম্পর্টেন্ট, কস্ট। মানে এতটাই খরচ সাপেক্ষ, ইন্ডিয়ার মোর দ্যান 80% পপুলেশন ক্যান্সারের চিকিৎসা করতে পারবে না।
মানে প্রচণ্ডই খরচ সাপেক্ষ। তো এখন আমাদের মানে আমি এখন যাচ্ছি পিএইচডি করতে, বা যারা অলরেডি রিসার্চার আছেন পুরো ওয়ার্ল্ডে, ইভেন ইন্ডিয়াতেও প্রচুর রিসার্চ ইনস্টিটিউট আছে, সবার একটাই লক্ষ্য হওয়া উচিত, বা আমার মনে হয় লক্ষ্য সবার এটাই, যে কম খরচে কিভাবে আমরা একটা ট্রিটমেন্ট বের করতে পারি। ডিফারেন্ট ক্যান্সারের জন্য ডিফারেন্ট হোক, বাট কম খরচে, সেটা যাতে সবাই মানে অ্যাভেল করতে পারে, নট অনলি লাইক বলিউড স্টার বা খেলোয়াড়, শুধু তারা না, তারা দেখবে ক্যান্সার হচ্ছে, তারা ট্রিটমেন্ট করিয়ে ঠিক হয়ে যাচ্ছে। বাট যদি এখন মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, বা আমার বাড়ি তোমার বাড়িতে যদি কারোর হয়, সেটা কিন্তু সহজে ছাড়ছে না, কারণ তার কস্টটা এতটাই আমরা অ্যাভেল করতে পারি না। তো এটার এখন মেন এটাই লক্ষ্য, যে কম খরচে কিভাবে আমরা ক্যান্সারটাকে সারাতে পারি, মানে এটা নিয়ে মূলত তোমার মূলত research। আমার রিসার্চ। আর এখনো পর্যন্ত সেই রিসার্চে কতটা অগ্রগতি হয়েছে বা কি কি তথ্য উঠে এসেছে? হ্যাঁ, তো আমি যেটা বললাম যে আমি ডিফারেন্ট ক্যান্সার সেলে কাজ করেছি, তো অলরেডি যেটা বললাম, যেটা আমি সিনসিনাটি চিলড্রেন্স হসপিটালে করেছি, সেখানে আমরা টপ 10 ড্রাগ পেয়েছি। সেই ড্রাগগুলো কিন্তু খুবই কম দাম, আর আমরা সেগুলো ইউজ হয়তো করছি, বাট আমাদের সেটা এখন টেস্ট করতে হবে। তুমি জানো যে একটা ড্রাগ মার্কেটে আসার আগে তার ডিফারেন্ট টেস্ট হয়, ফেজ 1, ফেজ 2, ফেজ 3। তো আমাদের ড্রাগটা এখন ফেজ 2-তে আছে, আমরা টপ 2 ড্রাগ পেয়েছি। সেই আমি যে ল্যাবে গেছিলাম, তিনিও একজন ইন্ডিয়ান, তিনিও ওনার নাম প্রফেসর বিপ্লব দাশগুপ্তা। তো উনিও ইন্ডিয়ান, উনিও কিন্তু বিদেশের মাটিতে গিয়ে এই ক্যান্সার নিয়ে কাজ করছে, অনলি ফর কি যাতে সবাই, এই যে বাচ্চাদের যে এত কম বয়সে ডিআইপিজিতে মারা যাচ্ছে, তারা যাতে বেঁচে যায়। তো তার জন্য এই ড্রাগগুলোর দাম খুবই কম। কিন্তু এবার যদি আমরা সাকসেসফুল হই, হয়তো আমরা মানে ওনারা এখন মাইস মডেলে কাজ করছে, মানে ইঁদুরের মধ্যে দেখছে, কারণ ইঁদুরের জেনেটিক আর মানুষের অনেকটা কাছাকাছি, তুমি যদি এভলিউশনারি চেঞ্জেস দেখো। তো এখন ইঁদুরে কাজ হচ্ছে, এরপরে একটা স্মল গ্রুপ অফ পপুলেশনে কাজ হবে মানুষের মধ্যে, তারপরে যাদের হয়েছে ক্যান্সার তাদেরকে দেওয়া হবে, দিয়ে দেখা হবে। তো সেটা আমি কাজ করেছি। সেকেন্ড যেটা জার্মানিতে করেছি, সেখানেও আমি কিছুটা সাফল্য পেয়েছি, সেটা এখন চলছে, সেটা একটু আর্লি স্টেজে আছে, আর ওটা আরও কাজ প্রয়োজন। তো সেটা আমি স্কিন ক্যান্সারে দেখেছিলাম, যে স্কিন ক্যান্সারের যে ডিফারেন্সিয়েবিলিটি, মানে কতটা তাড়াতাড়ি ওটা গ্রো করছে, মেটাস্ট্যাসিস, তার রেসপেক্টে আমরা ড্রাগ ডিফারেন্ট মানে ডিজাইন করতে পারি, সিনথেসিস করতে পারি। তো তখন সেটা স্কিন ক্যান্সারে করেছিলাম, মেলানোমা। আমার যেটা মাস্টার থিসিস প্রজেক্ট, যেটা আমি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স নিজের দেশের মাটিতে করেছি, সেটা ব্রেস্ট ক্যান্সার নিয়ে। সেটাও আমাদের নতুন ট্রিটমেন্ট স্ট্র্যাটেজি। সেখানে হচ্ছে আমরা একটা ভেহিকেল মানে কি, আমরা কি বুঝি, গাড়ি। তো আমাদের শরীরে ধরো একটা স্পেসিফিক জায়গায়, ধরো লিভারে বা ব্রেস্টে কোথাও ক্যান্সার হয়েছে, বাট আমরা ড্রাগ দিচ্ছি, সেই ড্রাগের অ্যাবজর্পশন হয়, রাইট? মানে ধর আমি ওরালি সেই ড্রাগটা নিচ্ছি, নিয়ে সেটা আমার হয়তো যাওয়ার সময় মানে ট্র্যাকটেই সেটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। ড্রাগটা কিন্তু সেই যেখানে আমার ক্যান্সার হয়েছে সেই স্পেসিফিক জায়গায় গিয়ে কিন্তু পড়ছে না। তো তার জন্য আমরা একটা ভেহিকাল ইউজ করেছি, যেটা আমাদের ইনস্টিটিউটেই আমরাই তৈরি করেছি। সেটাকে বলে হচ্ছে পলিমারজোম। সেই পলিমারজোমের মধ্যে আমরা দুটো স্পেসিফিক ড্রাগ, মানে টার্গেটেড ড্রাগ, সেটাকে বাইন্ড করিয়ে এমনভাবে কাজটা করছি যাতে আমার যদি ব্রেস্টে ক্যান্সার হয়, ব্রেস্টেই সেই ড্রাগটা গিয়ে কাজ করবে, লিভারে হলে লিভারেই সেটা করবে। তার মানে শরীরের অন্য অন্য জায়গায় ছড়াবে না, অ্যাবজর্ব হবে না, বা এই যে সাইড এফেক্টস অনেক পড়া বা কিছু অনেক কম হবে, কারণ সেটা শুধু ক্যান্সার সেলকেই ডিটেক্ট করে মারবে না, নর্মাল সেলকে কিন্তু তোমার মারবে। রিসার্চ চলছে এটা নিয়ে আমি মাস্টার থিসিস করেছি, তো খুব শীঘ্রই ওটার একটা পেপার আমরা আশা করছি বেরোবে, এবং তারপরে ফেজ 1, ফেজ 2, ফেজ 3-তে আমরা যাব। এটা কিন্তু সত্যি খুব ভালো, তার কারণ আমরা দেখি যেখানে ক্যান্সার আক্রান্ত সেই কেমোথেরাপির পরে তাদের চুল ওঠা এবং বিভিন্ন যাবতীয় যে সমস্যাগুলো বললো, সেই সমস্যাগুলো কিন্তু দেখা যায়। এবং ও আপাতত যে রিসার্চটা করছে তাতে করে কিন্তু অনেকটাই সমাধান সূত্র বেরিয়ে আসবে, পার্টিকুলার সেই জায়গাটাতেই সেই ড্রাগটা যাবে। আরেকটা প্রশ্ন আমার মনে হয় প্রত্যেকটা দর্শকদের মনে, এবং আমার মনেও সেই প্রশ্ন রয়েছে, যেখানে যারা তামাক সেবন করে তারা, বা যারা বিভিন্ন জাতীয় নেশাদ্রব্য সেবন করে তাদের ক্যান্সার হয়, কিন্তু যারা এগুলো সেবন করে না, যারা খুবভাবে মানে মেনটেন করে থাকে নিজেদেরকে, তাদের ক্ষেত্রেও কিন্তু ক্যান্সার হয়। তাহলে এই বিষয়টা নিয়ে কিন্তু প্রত্যেকের প্রশ্ন আছে। অনেকেই বলে যে আমি তো কোনো নেশা করি না, তাহলে আমার কেন হলো? অনেক ক্যান্সার পেশেন্টদের বলতে শুনি এই বিষয়টা নিয়ে। এইটা আমি কেন বলবো হয় যে তাদের? মানে তুমি যে বললে যারা তামাক সেবন করে না তাদেরও হচ্ছে, আমি আবারও বলছি, মানে তামাক সেবন করলে জিনিসটা আরও এক্সাগারেট করবে, আরও বাজে হবে। বাট এই যে করছে না তার মানে এটা না যে ক্যান্সার কিন্তু হবেই না। এগেন সেই জিনিসটা আসবে জেনেটিক্স, তার ওপর একটা ব্যাপার আছে যেটা নিয়ে এখন খুব রিসেন্ট কাজ চলছে, সেটাকে বলে এপিজেনেটিক্স। এপিজেনেটিক্স হচ্ছে সেটা এমনই মানে চালাক একটা প্রসেস, মানে তুমি ধরো জিনগুলোকে খুঁজে বের করলে, কিন্তু জিনের চেঞ্জ হচ্ছে না, জিনের এক্সপ্রেশনের চেঞ্জ হয়ে যাচ্ছে। তো
তো অনেক সময় যারা তামাক সেবন করে না তাদের এপিজেনেটিক প্রবলেম থাকতে পারে, একটা জিন আছে যাকে বলে AHRR, সেই জিনটার এপিজেনেটিক চেঞ্জ হলে অনেকের ক্যান্সার হয়। আবার যারা তামাক সেবন করে তাদেরও হতে পারে, অনেকে এরকম আছে তামাক সেবন করছে দীর্ঘকাল ধরে বাট ক্যান্সার হয়নি, অন্য প্রবলেম হয়েছে হয়তো কিন্তু ক্যান্সার হয়নি। পুরোটাই আমার নিজের বডির ওপর ডিপেন্ড করছে যে আমার নিজের বডিতে কি জিন আছে কি জিন নেই, তার কি চেঞ্জেস হচ্ছে, আমার আদৌ মিউটেশন হচ্ছে কিনা। বাট হ্যাঁ, এই যে মিউটেশনের ব্যাপারটা বললাম যে জিনের এক্সপ্রেশন চেঞ্জ, সেটা কিন্তু আমি তামাক সেবন করে সেটাকে এক্সাগারেট করছি, মানে সেই যেটা হওয়ার কথা না সেটাকে আমি আরও বাড়িয়ে তুলছি তামাক সেবন করে, মানে সেই ফ্যাক্টরটা কাজ করছে। তো অবভিয়াসলি তামাক সেবন করা মানে দিস ইজ ভেরি ডেঞ্জারাস ফর হেলথ, মানে আমার ক্যান্সার না হলেও হয়তো আমি তামাক সেবন করে সেটাকে আরও এক্সাগারেট করছি। সেক্ষেত্রে তুমি সাধারণ মানুষকে কি সাজেশন দেবে, দর্শকদের কি বলবে যে নিজেদেরকে কতটা আরো সচেতন করতে হবে যাতে এই ভয়ানক ব্যাধি থেকে খানিকটা দূরে থাকা যায়? আমার একটাই সাজেশন, যদি আমার আজকে কিছু জ্বর হয়, অনেকে দেখবে নিজে থেকেই ওষুধ খেয়ে নিচ্ছে, আমার জ্বর হচ্ছে আমি জানি আমার ব্যাকটেরিয়াল বা ভাইরাল কিছু ফিভার হয়েছে আমি খেয়ে নিলাম, এরকম একদমই করা উচিত না। ডাক্তার আছে, ডাক্তারের কাছে যান। কিছু যদি প্রবলেম হয় যেটা মনে হচ্ছে যে না আমার এটা প্রবলেম নয় বাট আপনি জানেন, সেটা ডাক্তারকে বলুন। মানে অবশ্যই চিকিৎসকরা সেটার মানে চিকিৎসা করবে। প্লাস আমি এটাই বলবো যে যদি কোনো সময় মনে হয় যে আমার ভমিটিং হচ্ছে বা আননেসেসারি ওয়েট লস হয়ে যাচ্ছে, অবশ্যই ওয়েট লস করতে হবে, নিজেকে মেনটেন রাখতে হবে, সব ঠিক আছে, বাট শরীরের ওপর কিছু নয়। আমি যেখানে আমি হেলদি, মানে আমি হয়তো সব কিছু করছি বাট আমি ঠিক আছি, ওরকমই থাকুন। নিজেকে বেশি জিনিসপত্র করে বা আমাকে আজকে ফর্সা হতে হবে মানে বেশি ড্রাগ ইউজ বা কিছু ট্রিটমেন্ট এগুলো না করানোই বেটার, সেগুলো থেকে কিন্তু হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো আমি এটাই বলবো যে সবাই সচেতন থাকুন, প্রথমেই যদি কিছু মনে হয় প্রবলেম হচ্ছে ডাক্তারের কাছে যান, কারণ ক্যান্সারের মানে উপশমের একটাই মেন উপায়, সেটা হচ্ছে আর্লি স্টেজ ডিটেকশন। আর্লি স্টেজ ডিটেকশন হলে আপনি খুবই শীঘ্রই ঠিক হয়ে যাবেন, কিন্তু সেটা যদি থার্ড স্টেজ লাস্ট স্টেজে গিয়ে পৌঁছয়, ওটা মানে ভয়ানক, আপনি কল্পনাও করতে পারবেন না এতটা ভয়ানক। মানে সেখান থেকে ফিরে সেখান আসাটা থেকে ফিরে আসা বড্ড মানে কঠিন। ফার্স্ট অফ অল তো প্রচুর কস্টলি, যেটা মোস্ট অফ দ্য পিপল সেটাকে অ্যাফোর্ড করতে পারে না। প্লাস যে কষ্টটা পাবে, কষ্টটা মানে নিজের শরীরের যে কষ্টটা যেটা হয় ড্রাগগুলো নিলে, কেমোথেরাপি নিলে বা বিভিন্ন টেস্টেও যে কষ্টগুলো হয়, সেটা ভয়ানক। আর ক্যান্সারে মানে ইনফ্ল্যামেশন, মানে গায়ে ব্যথা, হাতে ব্যথা, এগুলোই মেন উপসর্গ। জ্বর আসবে, মানে হয়তো সকালবেলা জ্বর আসছে, দুপুরে জ্বর আসছে, জ্বর নামছে না, তো এগুলো প্রচণ্ডই মানে এগুলোকে সহ্য করা প্রচণ্ডই চাপের। একদমই। আর তুমি আরেকটা বিষয় জিজ্ঞেস করবো হ্যাঁ। ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে, যেখানে নিজেকে ঠিক কতটা মেনটেন করে রাখতে হবে। ব্রেস্ট ক্যান্সার যেটা এখন খুব ঘরে ঘরে দেখা যাচ্ছে, আর যে সিমটমসগুলো তুমি বললে সেটা তো ঠিক আছে, তবে কি করলে পরে এটার থেকে দূরে থাকা যাবে? হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে, বাইরের খাওয়া যতটা পারা যায় অ্যাভয়েড করতে হবে, হেলদি লাইফস্টাইল লিড করতে হবে, রাত্রি জেগে বেশিক্ষণ থাকা যাবে না। এগুলোতে না এপিজেনেটিক চেঞ্জেস হয়ে যায়, মানে ধরো আমি এখন রাতে 4টেয় ঘুমোচ্ছি বাট আমি আগে 11টা 12টার মধ্যে ঘুমিয়ে পড়তাম। এই যে রাতে লেটে ঘুমোচ্ছ বা কেউ সিগারেট খাচ্ছে বা অন্যভাবে তামাক সেবন করছে, এগুলোতে প্রচুর শরীরের প্রবলেম হয়, এপিজেনেটিক চেঞ্জেস হয়ে যায়। তো হেলদি লাইফস্টাইল মেনটেন করলে আমরা জিনিসগুলোকে কমাতে পারি। আমি এটা বলবো না যে আমার হবেই না, আমি সেই চান্স ফ্যাক্টরটাকে কমাতে পারি। তো হেলদি লাইফস্টাইল লিড করুন। একদমই। আরেকটা প্রশ্ন করব, এই যে তুমি এখনো পর্যন্ত এত কিছু করেছো, নিশ্চয়ই তোমার পরিবার অনেকটা তোমার পাশে থেকেছে, তো তোমার অনুপ্রেরণাকে? অনুপ্রেরণা বলতে আমি এটাই বলবো, আমার মা ছোটোবেলা থেকে মানে আমি যেরকম বলেছি আমি এখন এটা পড়তে চাই, আমি আজকে এই স্যারের কাছে পড়তে চাই, আমি এইভাবে পড়তে চাই, প্রত্যেকটা সময় আমাকে মানে সাহায্য করেছে, মানে সেটা সব কিছু সব রকম দিকভাবে। আমি এখানে মানে আমি যদি আজকে বলি যে আমি আজকে এখানে পড়বো, মানে আমি বাইরে যাচ্ছি, সেটাও মানে একটা আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিতে অ্যাফোর্ড করা প্রচণ্ডই চাপের। তো আমি বলেছি আমি স্কলারশিপ দিয়ে যাবো, আমার মা ফুল সাপোর্ট, আমার বাবাও প্রচণ্ড সাপোর্ট করে আসছে ছোটোবেলা থেকে। তো বাবা মাই আমার মূল অনুপ্রেরণা, এবং আমি এটাই চাইবো আমার পিএইচডি ভালো করে করতে, রিসার্চটাকে এগিয়ে নিয়ে যেতে, আর দেশে ফিরে সাধারণ মানুষের সাহায্য করতে। তাতে আমিও খুশি হব, আমার বাবা মাও খুশি হবে। ভবিষ্যতে কি লক্ষ্য তোমার? আমার এটাই লক্ষ্য, আমি বাইরের দেশে যাচ্ছি, গিয়ে সেখানে রিসার্চটা ভালো করে করব, সেখান থেকে শিখে এসে জিনিসপত্র আমি এখানে আমার নিজের দেশের মানুষদেরকে প্রদান করব। এটাই আচ্ছা, আমার। পড়াশোনার পাশাপাশি আর কি ভালো লাগতো ছোটোবেলায় আমি নাচ করতাম, ড্রয়িং করতাম, আমি নিজেই খেলতাম বাড়িতে,
তারপরে আমি ব্যাডমিন্টনও খেলেছি মাঝে, তো আমি পড়াশোনার পাশাপাশি এটাই করেছি। আমি এই বিষয়টাতেই আসবো যে তোমার মতো অনেক ছাত্রছাত্রী যারা রয়েছে এই বিষয়টিতে নজর দিতে চায়, এই বিষয়টি নিয়ে রিসার্চ করতে চায়, তারা কিভাবে যেতে পারবে, তাদের জন্য যদি তুমি একটু বলে দাও। হ্যাঁ, আমি এটাই বলবো যে যদি সত্যি রিসার্চের প্রতি সেই মানে ইন্টারেস্টটা থাকে, অবভিয়াসলি, কারণ রিসার্চ একটা ছোটো জিনিস নয়। তুমি স্টার্ট করছো আফটার 12 বা 12-এর আগে থেকেও অনেকের মধ্যে থাকে আমি রিসার্চ করব, তারপরে হয়তো 10 বছর 12 বছর বা হয়তো সারা জীবন সেটাকে নিয়ে রিসার্চ করে যেতে হবে। তো সত্যি যদি কেউ ইন্টারেস্টেড হয়, অবভিয়াসলি সে ব্যাচেলার্স করুক, মাস্টার্স করুক, সেটা শুধু বায়োলজি বলবো না, প্রত্যেকটা সাবজেক্টে রিসার্চ হয়, সায়েন্সের সাবজেক্টেও হয়, আর্টসের সাবজেক্টেও হয়, ইভেন কমার্সেও এখন হচ্ছে। কেউ যদি জিওগ্রাফি নিয়ে করতে চায়, কেউ যদি ম্যাথস নিয়ে করতে চায়, বা কেউ যদি কেমিস্ট্রি নিয়ে পড়তে চায়, সবাইকে আমি বলবো ব্যাচেলার্স করো, মাস্টার্স করো, বা আমি যেরকম করেছি ইন্টিগ্রেটেড, একসাথে ইন্টিগ্রেটেড ব্যাচেলার্স মাস্টার্স করো। করার পর তুমি রিসার্চটাকে এগিয়ে যাও, মানে শুধু করছো মানে মানে পড়াশোনায় থেমে থেকো না, ফিল্ড ওয়ার্ক করো, ইন্টার্নশিপ করো, করে তোমার তাহলে আরও মানে এক্সপিরিয়েন্স হবে যে কিভাবে আমি জিনিসটাকে ভাবতে পারি। কারণ রিসার্চের মেন জিনিস ভাবা, তুমি যেভাবে ভাবছো হয়তো সেই ভাবনা থেকেই আমি একটা রেজাল্টে গিয়ে পৌঁছাবো। তো নিজের ব্রেনটাকে সেই মতো মানে তৈরি করো যাতে তুমি একটা কিছু থেকে স্টার্ট করলে তার এন্ড পয়েন্টে গিয়ে আলটিমেটলি পৌঁছাতে পারবে। তো আমি এটাই বলবো যে ব্যাচেলার্স মাস্টার্স করো, করার পর পিএইচডি করো, কারণ পিএইচডি আলটিমেট ফর ইউর রিসার্চ। পিএইচডিতেই মানুষ বুঝতে পারে যে কে কতটা ভালো করে রিসার্চ করতে পারবে এবং সেটা কতটা সাকসেসফুল হবে। তো পিএইচডিটা করা প্রচণ্ড ইম্পর্টেন্ট। একদমই। আর যদি কেউ দেশের বাইরে বিদেশের মাটিতে গিয়ে করতে চায়, সেক্ষেত্রে সেই স্টেপটা কি করে হ্যাঁ, তো এগোতে আমি পারে? যেটা করেছিলাম, আমি 3টে দেশে অ্যাপ্লাই করেছিলাম। ফার্স্ট অফ অল আমার ছোটোবেলা থেকেই ইচ্ছে ইউএসএ করা, কারণ ইউএস মানে এই ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে মানে বেশি ফান্ডিং দেয় রিসার্চে, মানে প্রচুর ফান্ডিং, মানে একটা যদি রিসার্চ হয় তার পেছনে মিলিয়নস ডলার তারা খরচ করে। তো ইউএসএ আছে, জার্মানি আছে, জার্মানিও খুব ভালো। আমি অস্ট্রেলিয়া অ্যাপ্লাই করেছিলাম। তো 3টে জায়গায় আমি অ্যাপ্লাই করেছিলাম। তো আমি আমার 4th ইয়ারে যখন পড়ছিলাম, 4th ইয়ারের এন্ড আর 5th ইয়ারে স্টার্টিং, এই সময়টায় আমি ইউএসএতে অ্যাপ্লিকেশন স্টার্ট করি, যেটা আমার লাস্ট ইয়ার অক্টোবরে আমি স্টার্ট করেছিলাম। সেটার জন্য কিছু ইংলিশ টেস্ট দিতে হয়, যেটাকে টোয়েফেল বলে বা আইএলটিএস হয়, কারণ সেখানে আমাদের প্রাইমারি ল্যাঙ্গুয়েজ ইংলিশ হবে। তো সেই ইংলিশের টেস্ট দিতে হবে, দেওয়ার পর তারপর তুমি অ্যাপ্লিকেশন করবে। করার পর তারা যদি মনে করে, কারণ অ্যাপ্লিকেশনে নট অনলি ফ্রম ইন্ডিয়া, ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড, হয়তো কেউ ইউকে সে অ্যাপ্লিকেশন করছে, চাইনিজরা আছে, চায়না থেকে অ্যাপ্লিকেশন করছে, অস্ট্রেলিয়া থেকে করছে, জার্মানি থেকে করছে, তো অল ওভার ওয়ার্ল্ড সেখানে অ্যাপ্লিকেশন করবে। তো তোমার প্রোফাইল বা তোমার রিসার্চ এক্সপিরিয়েন্স তেমনই হতে হবে যাতে ইউএসএ যারা তোমাকে রিক্রুট করছে ফর পিএইচডি, প্রফেসররা, তারা যাতে মনে করে যে হ্যাঁ, এখানে এসে আমরা যে ফান্ডিং দিচ্ছি, কারণ আমরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ওরা আমাদেরকে ফান্ডিং করছে ফুল স্কলারশিপ, তো তারা যাতে আমরা যাতে সেটাকে ভালো করে মানে ইউজ করতে পারি, মানে কাজটা করতে পারি আলটিমেটলি। তো সেরকমভাবে তোমার রিসার্চ এক্সপিরিয়েন্স তুলে ধরতে হবে, অ্যাপ্লিকেশন হবে, তারপর একটা শর্ট ইন্টারভিউ হয়, ইন্টারভিউ হওয়ার পর তারপরে ফাইনাল সিলেকশন। তো এগুলোই স্টেপস। ক্যান্সার নিয়ে রিসার্চ চলেছে দীর্ঘদিন থেকে, এখনও চলছে, তুমি করছো এবং ভবিষ্যতেও চলবে। কি মনে হয় একদিন নির্মূল হয়ে যাবে এই ক্যান্সার? অবশ্যই, লাইক পুরো ওয়ার্ল্ড, পুরো বিশ্ব চেষ্টা করছে ক্যান্সারকে সারানোর জন্য। লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়নস ডলার তুমি যদি বলো খরচ হচ্ছে, অবশ্যই আমরা একদিন এর নিরাময় খুঁজে পাবো, আর সেটা খুবই কম খরচে অবশ্যই খুঁজে পাবো। এত রিসার্চার লাইক নিজের প্রাণ দিয়ে দিচ্ছে, সারাদিন কাজ করে রিসার্চ করছে, আমি মনে করি যে অবশ্যই আমরা খুঁজে পাবো একদিন, আর সেটা খুবই শীঘ্রই পেতে চলেছি। একদমই। আজকের আমাদের বিজয়িনী ছিল আমাদের গর্ব, উত্তর দিনাজপুরের গর্ব তথা ভারতের গর্ব হতে চলেছে সেহাশ্রী। আর বিজয়িনীর আজ বিশেষ পর্বে ঠিক যেই বার্তাগুলো দিল, আশা করি আপনাদের প্রচুর কাজে লাগবে ভবিষ্যতে। ঠিক কীভাবে নিজেদেরকে মেনটেন রাখতে হবে, নিজেদেরকে কতটা সচেতন করতে হবে, আশা করি আপনারা সকলেই বুঝে গেছেন। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী সমস্ত আপডেট, সমস্ত এপিসোড দেখতে চোখ রাখুন প্রাইম টিভি বাংলার পর্দায়। নমস্কার।